সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা আবার চলে এসেছি ক্লাস 7-এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 4। কোষে দেখি 4-এর অঙ্কগুলো আজকে আমরা করব। পৃষ্ঠা নাম্বার কত তোমরা এখানে ভালো করে দেখো, 68 আর 69-এর আমরা আজকে করব। কোথা থেকে তোমরা দাগ নাম্বারও এখানে দেখে নাও। আজকে আমরা করব 1-এর দাগ থেকে পুরো 5-এর দাগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়ি আজকে আমরা প্রথমেই চলে যাব 1-এর দাগের অঙ্কে। তো দেখো, আমরা প্রথমেই শুরু করে ফেলবো এই 1-এর দাগের অঙ্কগুলো। তোমরা বইতে দেখবে 1-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব। তাহলে দেখো 1-এর দাগের এই অঙ্কতে না, প্রথমে পুরো দেখো এই এ থেকে পুরো এই দেখো তোমরা এইচ পর্যন্ত পুরো দেখো সব অঙ্কগুলো দেখো গুণের অঙ্ক, দেখতে পাচ্ছ সব মাঝখানে দেখো গুণ রয়েছে। তো গুণের অঙ্কগুলো আগে আমরা করব পুরো এ থেকে, আগে আমরা কত দূর পর্যন্ত করব, এইচ পর্যন্ত। তারপরে আমরা আই থেকে আবার শুরু করব। আগে আমরা কি করব, এইচ পর্যন্ত। তাহলে ভাবো আমি যদি দুটো সংখ্যাকে গুণ করি, ভাবো 5 গুণ 2। ঠিক আছে, তাহলে 5 গুণ 2 তোমরা জানো কত হয়, 10। তাহলে এই যেটা আমরা পেলাম এটাকে আমরা কি বলে থাকি বলো তো, এটাকে আমরা বলে থাকি গুণফল। ঠিক আছে, আর এই যে 5 প্রথম সংখ্যাটাকে আমরা কি বলে থাকি, বলে থাকি কিন্তু গুণ্য। আর এই সংখ্যাটাকে আমরা কি বলে থাকি গুণক। ঠিক আছে, তোমরা এগুলো ক্লাস 4-এ ছিল, তোমরা হয়তো জেনে থাকবে। গুণ্য, গুণক, আর এখানে কি বলে, এটাকে বলে গুণফল। আচ্ছা দেখো, প্রথমে আমরা এই 1-এর দাগের এর অঙ্কটা যখন করব, এখানে দেখো গুণ্য দেখো কত বলে দিয়েছে 10, আর গুণক দেখো কত বলে দিয়েছে 4। তাহলে আমরা স্বাভাবিক গুণ করব। তাহলে কত হবে দেখো, 10 আর 4কে যদি আমরা গুণ করি, এই দেখো 10 আর 4কে যদি আমরা গুণ করি কত পাবো 40। এবারে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, দেখো 10-এর আগে কি রয়েছে, মাইনাস। আর 4-এর আগে কোনো চিহ্ন নেই, মানে আমি যদি এরকমভাবে ব্র্যাকেট করে নিই, তাহলে দেখো 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে, প্লাস। 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হবে তোমরা সবাই জানো, মাইনাসে প্লাসে হবে মাইনাস। তোমরা এই নিয়মটা সবাই জানো যে প্লাসে মাইনাসে কি হয়, হয় মাইনাস। প্লাসে প্লাসে কি হয়, হয় প্লাস। আর একটা তোমরা জানো মাইনাসে মাইনাসে কি হয়, হয় কিন্তু প্লাস। তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস। বোঝা গেল? তাহলে এই আমরা করলাম 1-এর দাগের অঙ্কটা, 1-এর দাগের এর অঙ্কটা। এবারে আমরা করব বি এর অঙ্কটা। আচ্ছা, বি এর অঙ্কটা যখন আমরা করব, সেখানে দেখো কি বলে দিয়েছে বি এর অঙ্কতে। প্রথমে দেখো বলে দিয়েছে 15, অর্থাৎ এইটা কি, গুণ্য। প্রথম সংখ্যাটাকে বলে গুণ্য, কিন্তু দেখো গুণকের ঘরটা কিন্তু দেখো ফাঁকা রয়েছে, এই ঘরটা দেখো ফাঁকা রয়েছে। আর দেখো গুণফল কত বলে দিয়েছে, বলে দিয়েছে 90। তাহলে তোমরা ভালো করে দেখবে, যখন কোনো অঙ্কে গুণফল বলে দেবে এবং গুণ্য আর গুণকের মধ্যে কোনো একটা ঘর ফাঁকা থাকবে, তখন আমরা কি করব বলো তো, এই বক্সটাকে কি করে পূরণ করব। আবারও বলছি, যখন গুণফল বলে দেওয়া থাকবে আর গুণ্য বা গুণকের মধ্যে যে কোনো একটা ঘর ফাঁকা থাক, হয় এই ঘরটা ফাঁকা থাকতে পারে বা এই ঘরটা ফাঁকা থাকতে পারে, যে কোনো ঘর ফাঁকা থাকলে আমরা ফাঁকা ঘরকে কি করে পূরণ করব বলো তো, এই যে গুণফলটা থাকবে না, এই গুণফলকে আমরা ভাগ করব। এই তো 90, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, এইটা দেখো এখানে দেখো কত রয়েছে, এইখানে যে সংখ্যাটা থাকবে মানে গুণ্যর ঘরে যে থাকবে, -15 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ভাগ যদি করি, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো 15 15, 6 15 কত, 90। ঠিক আছে, তাহলে দেখো আমরা ভাগফল কত পেলাম কিন্তু 6। তাহলে এখানে আমরা কত লিখবো, 6। বোঝা গেল? তাহলে সর্বদা কি করতে হবে, গুণফলকে ভাগ করতে হবে। যদি গুণকের ঘর ফাঁকা থাকে তাহলে গুণ্য দিয়ে ভাগ করব, আর যদি গুণকের ঘরে কিছু লেখা থাকে, গুণ্যর ঘর ফাঁকা থাকতো, তাহলে আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করতাম। বোঝা গেল? চলো এরপরে আমরা চলে যাব সি এর দাগের অঙ্কতে। একইভাবে দেখো সি এর দাগের অঙ্কে দেখো গুণফল কিন্তু বলে দেওয়া আছে, কিন্তু গুণকের ঘরটা ফাঁকা। গুণ্যর ঘরে কিন্তু একটা সংখ্যা রয়েছে দেখো 25। তাহলে আমরা গুণক কি করে নির্ণয় করব, গুণক বা গুণ্য যাই নির্ণয় করতে হোক না কেন, সর্বদা কিন্তু গুণফলকে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে গুণফল দেখো কত রয়েছে, দেখো গুণফল রয়েছে, আমি যদি এখানে করি 125, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, এইখানে যেটা থাকবে দেখো কি রয়েছে, 25, গুণ্যর ঘরে রয়েছে 25। তাহলে ভাগ করব। তাহলে দেখো 25-এর নামটা তো, দেখো 25-এর নামটায় তোমরা জানবে 25 5-এ কত হয় বলো তো, 125। 25-এর নামতায়, ঠিক আছে। তাহলে তোমরা দেখলে 25-এর নামতায় 5-এর ঘরে এলো কত, 125। তাহলে আমরা কি বলতে পারি, দেখো 25 × 25,
25 5 এ 125। তাহলে দেখো আমরা অ্যান্সার কত পাচ্ছি, এখানে একটা মাইনাস পাচ্ছি আর এখানে পাচ্ছি 5। তাহলে আমরা এখানে কি লিখবো, -5। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবারে আমরা ডি এর দাগের অঙ্কটা করি, আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তো আমি দেখো এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ এইগুলো আমি মুছে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা চলো এবার আমরা করবো ডি এর দাগের অঙ্কটা। একইভাবে তোমরা এখানে দেখো গুণ্যর ঘরে সংখ্যা রয়েছে কিন্তু গুণকের ঘরটা ফাঁকা। তো বের করতে গেলে আমরা কি করব, এই যে গুণফলটা রয়েছে তাকে আমরা কি করব, ভাগ করব। গুণফলকে আমরা ভাগ করব কি দিয়ে, গুণ্যর ঘরের সংখ্যা থাকলে গুণ্য দিয়ে করব, গুণকের ঘরের সংখ্যা থাকলে গুণক দিয়ে করতাম। তাহলে দেখো এখানে গুণ্যর ঘরে কত রয়েছে, -16। তাহলে চলো আমরা 16-র নাম তো সবাই জানি, 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80 এবং 6 16 96। তাহলে 16 একে 16, 16 6 96। তাহলে দেখো আমরা ভাগফল কি পেলাম, এই মাইনাসটা আছে এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ তাহলে আমরা লিখবো মাইনাস, আর এখানে দেখো আমরা কত পেলাম ভাগফল হিসেবে 6। বোঝা গেল আশা করি। আচ্ছা চলো এবারে আমরা করব ই এর দাগের অঙ্কটা। একই অঙ্ক, ই এর দাগের অঙ্ক তোমরা ভালো করে দেখো। ই এর দাগের অঙ্কে দেখো ভাগফল রয়েছে, তাই তো ভাগফল রয়েছে, আর দেখো গুণ্যর ঘরেও কিন্তু সংখ্যা আছে কিন্তু গুণকের ঘর ফাঁকা। তাহলে গুণকের ঘর ফাঁকা থাকলে কি করতে হবে, আমি তোমাদেরকে বললাম গুণফলকে ভাগ করতে হবে, হ্যাঁ তাহলে দেখো -104 এই যে গুণফল তাকে আমরা ভাগ করব কি দিয়ে, গুণ্যর ঘরে সংখ্যা থাকলে গুণ্য দিয়ে করব, যদি গুণকের ঘরে সংখ্যা থাকতো তাহলে গুণক দিয়ে করতাম। এখানে গুণ্যর ঘরে সংখ্যা রয়েছে, কত রয়েছে দেখো -13, ঠিক আছে। তাহলে দেখো কী করবো, আগে উপরে মাইনাস নিচে মাইনাস কেটে গেল। এবারে তোমরা সবাই 13-র নামটা জানো, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 কত 91 এবং 8 13 104। আবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি 13 8-এ কিন্তু হয় কত, 13 8-এ হয় 104, ঠিক আছে। তাহলে দেখো 13 একে 13, 13 8-এ 104। তাহলে দেখো এখানে সব মাইনাস মাইনাস কেটে গেছে, তাহলে উত্তর পেলাম কেবলমাত্র 8। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু 8। ওকে চলো এরপরে আমরা চলে যাব এফ এর দাগের অঙ্কতে। দেখো এফ এর দাগের অঙ্কটা হালকা হালকা একটু আলাদা। কি আলাদা, দেখো এখানেও কিন্তু গুণফল দেওয়া রয়েছে, এখানে কিন্তু দেখো গুণ্যর ঘরটা ফাঁকা আর গুণকের ঘরে কিন্তু সংখ্যা রয়েছে। দেখো গুণকের ঘরে কত রয়েছে, 21, গুণকের ঘরে কত রয়েছে 21 রয়েছে, তাই না। তাহলে চলো, তাহলে দেখো গুণকের ঘরে কি রয়েছে 21 রয়েছে, তাহলে আমাকে গুণ্যর ঘরটায় ফাঁকা রয়েছে, তাহলে গুণ্যর ঘরটায় আমাকে লিখতে হবে কত, তাহলে আমি সেই গুণফলকে ভাগ করবো। এই দেখো গুণফলকে সর্বদা কিন্তু গুণফলকে ভাগ করব কি দিয়ে, দেখো এবারে গুণ্যর ঘর ফাঁকা, তাহলে দেখো গুণকের ঘরের সংখ্যা আছে তো, তাহলে গুণকের ঘরের সংখ্যা দিয়ে কিন্তু আমরা ভাগ করব। ওকে তাহলে দেখো আমরা গুণকের ঘরের সংখ্যা কত পেলাম, দেখো গুণকের ঘরের সংখ্যা রয়েছে কিন্তু 21, তাহলে গুণকের ঘরের সংখ্যা দিয়ে ভাগ করব। গুণ্য গুণক যে ঘর ফাঁকা থাকবে পাশের ঘরের সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে দেখো আমরা যদি 21-এর নামটা পড়ি, তাহলে দেখো 21 6 কত হয় বলো তো, দেখো 6 কে 6, 6 দুগুণে 12, 126। তাহলে এই দেখো দেখতে পেলাম আমরা 21 6 126, তাহলে দেখো 21 একে 21, 21 6 126। তাহলে দেখো মাইনাস আর এখানে রয়েছে 6, তাহলে এখানে আমরা কি লিখবো -6। বোঝা গেল। এবারে দেখো এখানে কিন্তু কি দেওয়া রয়েছে, গুণফল দেওয়া রয়েছে। গুণ্য আর গুণক দুজনেই ফাঁকা, তো গুণ্য আর গুণকের জায়গায় তোমরা নিজেদের ইচ্ছা মতো যা খুশি নিয়ে করতে পারো, যা খুশি। তোমরা শুধু ব্যাস এইটুকুনি দেখবে যে 42 কার কার নামটাতে আসে। দেখো 42 কার কার নামটাতে আসে, অনেক নামটাতেই আসতে পারে। 6 গুণ 7, 7 6 42 হতে পারে। আচ্ছা আবার এটাও হতে পারে যে তোমরা এটাও করতে পারো যে 21 আর 2 গুণ করলে 42, এটাও লিখতে পারো তোমরা এই বক্সের মধ্যে। আবার তোমরা চাইলে 14 কে 14, 14 8 3 14 42, 14 × 3 এটাও তোমরা লিখতে পারো, তোমাদের যেটা খুশি লিখতে পারো। তো আমি এইটাকে লিখছি, ঠিক আছে, এইটাকে। তাহলে দেখো 42 এখানে দেওয়াই আছে। এবার এখানে দেখো -42 দেওয়া রয়েছে, তো আমি দেখো একবার লিখলাম 6, একবার লিখলাম 7। তো দেখো 6 আর 7 যদি গুণ করি তাহলে তো +42 আসবে, তাহলে মাইনাস আনতে গেলে কী করতে হবে, এখানে ভাবো আমি একটা মাইনাস দিলাম। তোমরা চাইলে 6-এর আগেও দিতে পারো, তাহলে কী হলো দেখো 6-এর আগে কি প্লাস, দেখো 6-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস। আমি এই জায়গাটা ভালো করে লিখছি, দেখো 6-এর আগে তার মানে কি প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে কী হলো, এই দেখো মাইনাস হলো, তাহলে +6 আর -7 হলো -42। বোঝা গেল। তাহলে দেখো আমি এটাকে পুরো এবার মুছে দিই। তাহলে এবারে দেখো আমরা করবো এইচের দাগেরটা। এইচের দাগেরটা তোমরা আবার ভালো করে দেখো। আর এখানে দেখো এটা কি দেওয়া রয়েছে, এটা কিন্তু দেওয়া রয়েছে গুণক, তাহলে আমাদেরকে বের করতে হবে গুণ্য। তাহলে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমত
এই যে গুণফলটা রয়েছে দেখো, এই যে গুণফল 330, তাকে আমরা ভাগ করব কি দিয়ে? এই ঘর ফাঁকা থাকলে এখানে যে সংখ্যাটা দিয়ে, এইখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করব, আর এইখানে সংখ্যা থাকলে এই ঘরটা যদি ফাঁকা থাকতো তাহলে এখানকার সংখ্যা দিয়ে ভাগ করতাম। এটা আর এটা যে ঘরটায় সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। এখানে দেখো কত রয়েছে, -30। এই ঘরে সংখ্যা থাকলে এই সংখ্যাটা এখানে এনে ভাগ করতাম, ঠিক আছে। 0 0 কাটলো, 3 1 3, তাহলে 3 দিয়ে আমরা যদি 33কে ভাগ করি কত পাবো, 11। তাহলে এখানে দেখো আমি কত কি রয়েছে, মাইনাস, তাহলে দেখো আমি এখানে কি লিখবো, মাইনাস, আর এখানে দেখো কত পেয়েছি, 11। ওকে, বোঝা গেল? এই হয়ে গেল। চলো এবারে আমরা চলে আসবো ভাগগুলোতে। এতক্ষণ করলাম গুণ, এবারে করব কি, ভাগ। তো দেখো একের দাগের পুরো এইচ পর্যন্ত যে অঙ্কগুলো আমরা এক্ষুনি করলাম, গুণ যেগুলো ছিল সেগুলোকে দেখো আমি সব মুছে দিয়েছি। এবারে আই থেকে আমরা করব এল পর্যন্ত। এই অঙ্কগুলো আমি ওপরে এগুলো মুছে দিলাম, তার কারণ ওগুলো সব গুণ ছিল আর এগুলো সব ভাগ আছে। তো আমরা এবারে ভাগগুলোকে করব। তো তোমরা ভালো করে দেখো, আমি প্রথমেই না এই আই এর দাগ থেকে স্টার্ট করছি। দেখো আই এর দাগে কী লেখা রয়েছে, যেটাই লেখা থাকুক না কেন, আমি তোমাদেরকে আগে একটা উদাহরণের মাধ্যমে একটা জিনিস বলি। আচ্ছা, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে বোঝো। ভাবো ধরে নেওয়া যাক আমি 5কে ভাগ করছি। কি দিয়ে ভাগ করছি? এখানে 5 তো, তাহলে আমি এখানে 5 দিয়েই ভাগ করছি। তাহলে এই 5কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, এই 5কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 5 1 5। কত পেলাম আমি, ভাগফল হিসেবে 1। বোঝা গেল? তাহলে ভাগফল হিসেবে 1 কখন পাওয়া যায় বলো তো? আবার দেখো, আমি যদি ভাবো 12কে ভাগ করি, এই 12কে যদি 12 দিয়েই আমি আবার ভাগ করি তাহলে কত পাবো, 12 1 12। তাহলে তোমরা দেখো ভাগফল কখন 1 পাওয়া যায় বলো তো? যখন আমরা এই সংখ্যাটাকে ভাগ করছি ওই সংখ্যাটা দিয়েই, মানে এখানে 12 থাকলে যদি আমি 12 দিয়েই ভাগ করি, এখানে 5 থাকলে আমি যদি 5 দিয়েই ভাগ করি, তাহলে কিন্তু আমরা সর্বদা পাবো কত, 1। তাহলে এইখানে এবারে আই এর দাগের অঙ্কটায় তোমরা দেখো, এখানে 26 -26কে ভাগ করা হয়েছে 1, ভাগ করে ভাগফল পাওয়া গেছে কত, 1। তাহলে এখানে ভাগফল 1 পাওয়া গেছে, মানে এখানে এই যে ভাগফল 1 পাওয়া গিয়েছিল তার মানেটা কি, 12কে 12 দিয়েই ভাগ করা হয়েছে, 5কে 5 দিয়েই ভাগ করা হয়েছে। তাহলে এই 26কে কত দিয়ে ভাগ করা হয়েছে, নিশ্চয়ই 26 দিয়েই ভাগ করা হয়েছে। 26কে যদি আমি 26 দিয়ে ভাগ করি তবেই তো পাবো 1, তাই না? 26 1 26, তবেই হবে 1। বোঝা গেল? তাহলে 1 এখানে উত্তর এসেছে, মানে কি, নিশ্চয়ই এখানে 26কে 26 দিয়েই ভাগ করা হয়েছে। এবারে তোমরা ভালো করে দেখো, এই যে উত্তরটা 1 আছে, উত্তরের আগে কিন্তু কোনো মাইনাস আছে কি, দেখো মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস আছে। তার মানে এখানে মাইনাস নেই মানে এখানে কি আছে বলো তো, প্লাস আছে। বোঝা গেল? এখানে মাইনাস নেই মানে কি আছে, প্লাস আছে। তাহলে দেখো তোমরা যদি ভালো করে এখানে দেখো, মাইনাস আর এখানেও কিছু নেই মানে যদি প্লাস হয়, তাহলে মাইনাসে প্লাস তো এখানে মাইনাস হওয়া উচিত, তাই না? কিন্তু এখানে প্লাস আছে মানে কি, তার মানে এখানে আমাদেরকে বসাতে হবে কি, মাইনাস। তাহলেই দেখো কী হবে, তোমরা সবাই জানো যে এই সূত্রটা প্লাসে প্লাসে কী হয়, প্লাস, প্লাসে মাইনাসে কী হয়, হয় মাইনাস, এবং মাইনাসে মাইনাসে কী হয়, হয় কিন্তু প্লাস। তাহলে দেখো এইখানে তো মাইনাস ছিলই, আর এখানে আমাদের মাইনাস বসাতে হবে। তাহলে কি হবে, এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে, তবে তো এখানে হবে প্লাস, কিছু নেই মানে প্লাস। বোঝা গেল? তাহলে আমাদের এখানে উত্তর কি হবে বলো তো, হবে কিন্তু মাইনাস। ঠিক আছে, তো চলো আমরা এবারে নেক্সট অঙ্কতে চলে যাব। তারপরে দেখো এখানে দেখো জের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, জের দাগের অঙ্কতে দেখো এখানে উত্তরে কত এসছে, 29। কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে হবে 29। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণের মাধ্যমে বলি। ভাবো কোনো জায়গায় রয়েছে 7, ঠিক আছে। আচ্ছা, আমি যদি 1 দিয়ে ভাগ করি 7কে, তাহলে কত পাবো, 1 7 7 এরকম পাবো, তাই না? আচ্ছা ভাবো আমি যদি আবার এরকম ভাগ করি, ভাবো 13 ভাগ 1, তাহলে কত হবে, 1 1 1 1 আর 3 নিচে নামবে, তাহলে কত হবে, 1 3 3। তাহলে তোমরা দেখো 1 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে আমরা এইটাই পাচ্ছি। তাহলে তোমরা দেখো এখানে এখানে -29 পাওয়া গেছে, মানে কি, তার মানে হলো কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে 29 হবে। এখানে দেখো কোন সংখ্যাকে আমি যদি বলি 1 দিয়ে ভাগ করলে 7 হবে, কোন সংখ্যাকে, তাহলে দেখো এইখানে যেটা আছে সেটাই তো এখানে বসছে, তবেই তো 1 দিয়ে এটাকে ভাগ করে এটা আসছে। তাহলে এখানে আমাদের কত বসাতে হবে, এখানে যেটা আছে 29। তাহলে 29কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তবেই তো এখানে 29 পাবো, তাই না? তোমরা দেখেও নিতে পারো, এখানে 29কে আমি যদি 1 দিয়ে ভাগ করি, 1 2 2, 9 নিচে নামলো, 1 9 9, তাই না? তাহলে এবারে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে আমাদের কী বসাতে হবে, মাইনাস। তাহলে মাইনাস আর এখানে কিছু নেই মানে কি, প্লাস, মাইনাসে প্লাসে, এই দেখো এখানে তাই জন্য মাইনাস এসেছে, ঠিক আছে।
তাহলে এরপরে দেখো আমরা করব কে এর দাগের অঙ্কটা। আবার দেখো এখানে উত্তর 1 এসেছে, এখানে উত্তর 1 আসার অর্থ কি, এই এখানে সংখ্যাটা কত হবে, কোন সংখ্যাকে 59 দিয়ে ভাগ করলে উত্তর 1 আসবে বলো তো? উত্তর 1 কখন আসবে? তাহলে এখানে আমি যদি 59ই লিখি, তাহলে দেখো 59 দিয়ে 59কে ভাগ করলে তবেই না উত্তর আসবে 1, তাই না? তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে কত, 59। ঠিক আছে, তাহলে 59কে 59 দিয়ে ভাগ করলে তবে উত্তর আসবে 1। আচ্ছা তোমরা এখানে দেখো এর আগে কিছু নেই মানে কি, প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস হয়েছে, তাহলে ঠিক আছে, কিছু এখানে চিহ্ন দেওয়ার দরকারই নেই। বোঝা গেল, চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, কিছু নেই মানেই প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে এখানে দেখো কী হলো, মাইনাস। ঠিক আছে, চলে আসবে এবারে এল এর দাগেরটায়। এখানে দেখো বলে দিয়েছে 87কে কত দিয়ে ভাগ করলে, তোমরা এখানটায় দেখো আমি যদি আবার এখানে করি 87কে কত দিয়ে ভাগ করলে উত্তরটা আসবে 87। তাহলে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তবেই না আসবে। তোমরা ভালো করে যদি দেখো এখানে 1 দিয়ে ভাগ করলে কী হবে, 1 8 8, 7 যদি নামে 1 7 7। তাহলে আমরা 1 দিয়ে যদি ভাগ করি কোনো সংখ্যাকে এবং সেই সংখ্যাটাই এখানে উত্তর আসতে গেলে, এই সংখ্যাটা এখানে উত্তর আসতে গেলে কিন্তু 1 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা কী করবো, 1 দিয়ে ভাগ করবো। এবার এখানে দেখো যেহেতু মাইনাস 87 রয়েছে মাইনাস, তাহলে দেখো 87 আগে কিছু নেই মানে কি, এখানে প্লাস, আর তার মানে এই জায়গাটা মাইনাস লিখতে হবে, তবেই তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কগুলো সব শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 2 দাগের অঙ্কটা। কিন্তু 2 দাগের অঙ্ক করবার আগে আমি না তোমাদেরকে একটা গল্প বলতে চাই। সেই গল্পটা তোমরা শুনলে হয়তো 2 দাগের অঙ্কটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো আগে 2 দাগের অঙ্কটা তোমরা বাদ দাও, 2 দাগের অঙ্ক নিয়ে এখন কোনো কথা বলবো না। আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি, একটা ঘটনার কথা উল্লেখ করি। আচ্ছা ভাবো, আমি তো তোমাদেরকে অনেক দিন ধরেই পড়াচ্ছি, তো আমার একদিন মনে হলো যে আমি তোমাদের একটা পরীক্ষা নেব, ছোট্ট পরীক্ষা নেব, সেই পরীক্ষাটা তোমরা দেবে। সেই পরীক্ষায় আমি না তোমাদেরকে 5টা প্রশ্ন করব, মাত্র 5টা প্রশ্ন করব, এবং এক একটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে। অর্থাৎ আমি তোমাদের একটা 10 নম্বরের পরীক্ষা কিন্তু নেব। কিন্তু পরীক্ষাটা কিন্তু আর 5টা সাধারণ পরীক্ষার মতো নয়, পরীক্ষাটা একটু আলাদা পরীক্ষা। কীরকম পরীক্ষা, এখানে ভাবো আমি 5টা প্রশ্ন দেবো, 1টা 2টো 3টে 4টে এরকম করে দেখো আমি 5টা প্রশ্ন দেবো। ঠিক আছে, 5টা প্রশ্ন দেবো। তো ভাবো 5টা প্রশ্ন এখানে কিছু রয়েছে, আমি আর প্রশ্নগুলো বলছি না, যাও কিছু একটা রয়েছে প্রশ্ন। তো প্রথমে একজন পরীক্ষা দিতে এলো, যে পরীক্ষা দিতে এলো ধরে নেওয়া যাক তার নাম হলো সায়ন বলে একজন ভাবো পরীক্ষা দিতে এলো, সায়ন। তো সায়ন এসে এই পরীক্ষাটা দিয়ে 1 দাগের প্রশ্নটা পুরো ঠিক উত্তর লিখলো, 1 দাগের উত্তরটা পুরো ঠিক লিখলো, 2 দাগের উত্তরটা পুরো ঠিক লিখলো, 3 দাগের উত্তরটা পুরো ঠিক লিখলো। তার মানে কি 2 নাম্বার করে এক একটায় রয়েছে, এটাই পাবে 2 নাম্বার, এটাই পাবে 2 নাম্বার, এটাই পাবে 2 নাম্বার, এবং 4 দাগের উত্তরটাও পুরো ঠিক লিখলো। তাহলে সায়নের হিসাব মতো পরীক্ষায় কত পাওয়া উচিত? সায়নের কিন্তু পরীক্ষায় পাওয়া উচিত 10-এর মধ্যে, দেখো 2 2 4 6 8, 8 কিন্তু পাওয়া উচিত। কিন্তু পরীক্ষাটা আমি এরকমভাবে নিচ্ছি না, পরীক্ষার একটা শর্ত আছে। কি সেই শর্ত পরীক্ষায়? যে একটা উত্তর যদি ভুল হয়ে যায়, ভুল, তাহলে কাটা যাবে 1 নম্বর, তাহলে কিন্তু কাটা। আমি এখানে দেখো লিখছি 1 নম্বর কাটা। একটা প্রশ্নের উত্তর ভুল মানে কিন্তু তোমার 1 নাম্বার কাটা যাবে। অর্থাৎ তুমি যা পেয়েছো, আর এটা যেহেতু তুমি পারোনি, ভুল করেছো, তার জন্য কিন্তু তোমার 1 নাম্বার টোটাল থেকে মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তার মানে তুমি 8 পেয়েছো, সেখান থেকে আমি কিন্তু তোমার 1 নাম্বার মাইনাস করে দেবো 7। এই হলো কিন্তু পরীক্ষাটার নিয়ম। আচ্ছা ভাবো এবারে সায়নের পর ভাবো একজন পরীক্ষা দিতে এসেছে, তার নাম ভাবো জোসেফ বলে একজন পরীক্ষা দিতে এসেছে। সে ভাবো ধরে নেওয়া যাক সে 2টো প্রশ্নের উত্তর 3টে প্রশ্নের উত্তর পুরো ঠিক করেছে, কিন্তু 4 দাগের প্রশ্নটার উত্তর জোসেফ ভাবো ভুল করেছে, ধরে নেওয়া যাক পুরো ভুল করলো। তাহলে জোসেফ হিসাব মতো কত নাম্বার পাবে পরীক্ষায়? এখানে কত হচ্ছে 6, কিন্তু না 6 পাবে না, যেহেতু এখানে ভুল করেছে তাহলে আমি ওর নাম্বার 1 মাইনাস করে দেবো, এখান থেকে 1 মাইনাস করে দেবো। আবার 4টাও ভুল করেছে বলে আমি 1 কিন্তু মাইনাস করে দেবো। তার মানে 1 মাইনাস আর 1 মাইনাস হয়ে যাবে, মানে টোটাল 2 মাইনাস করে দেবো, মানে
জোসেফ কত পাবে? 4 পাবে 10-এ। বোঝা গেল? তাহলে এই পরীক্ষাটা কিন্তু আমাদের মানে আমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু এই ধরনের পরীক্ষা সাধারণত হয় না। কিন্তু তোমরা দেখো, আমি এখানে যে পরীক্ষাটার কথা উল্লেখ করলাম, এইখানে যে ছেলেটা এসে যা নাম্বার পাওয়ার কথা তার থেকে কিন্তু আরও কম নাম্বার পাচ্ছে। দেখো সায়নের পাওয়ার কথা কত? 8, কিন্তু ওর নাম্বারটা কমে গিয়ে কত হয়ে গেল? দেখো 7, তাই না? জোসেফের নাম্বার পাওয়া উচিত ছিল 6, সেটা কমে গিয়ে হয়ে গেল 4। কেন কমে যাচ্ছে? তার কারণ ওরা যে প্রশ্নের উত্তরগুলো ভুল লিখছে সেখান থেকেও কিন্তু 1 নাম্বার করে কি করে দেওয়া হচ্ছে? মাইনাস করে দেওয়া হচ্ছে। বোঝা গেল? এই জন্য এদের নাম্বারটা কিন্তু কমে যাচ্ছে। আশা করি তোমাদের এই ছকটা মানে এই ব্যাপারটা পুরো বোঝা গেছে। এবার এই ব্যাপারটার উপর ভিত্তি করে আমি কিন্তু 2-এর অঙ্কটা করব। তাই জন্য তোমরা 2-এর অঙ্কটা কিন্তু ভালো করে সবাই পড়বে এবং দেখো অঙ্কটা। দেখো 2-এর দাগের অঙ্কে বলে দিয়েছে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে। যেমন আমি এখানে বললাম জোসেফ 5টার মধ্যে যেহেতু 3টে দিয়েছে আর 2টো ভুল করেছে, ঠিক তেমনই 2-এর দাগের অঙ্কটাতেও দেখো বলেছে জোসেফ 15টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এরকমভাবে লিখি মোট প্রশ্ন সংখ্যা 15টা, তাই তো? মোট প্রশ্ন সংখ্যা কটা? প্রশ্ন সংখ্যা 15টি। ঠিক আছে, এই 15টার মধ্যে সঠিক উত্তর কটাই দিয়েছে? সঠিক উত্তর দিয়েছে, আমি এরকমভাবে যদি লিখি সঠিক উত্তর দিয়েছে কটায় দিয়েছে? দেখো সঠিক উত্তর দিয়েছে কটা বলে দিয়েছে? দেখো 9টায় সঠিক উত্তর দিয়েছে, তাই তো? তার মানে আবার দেখো ওই লাইনটাই যদি আমি আরেকবার দেখি, ওই লাইনটায় দাগ দাও তোমরা। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি সঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভুল উত্তর দিয়েছে। তাহলে কটায় ভুল উত্তর দিয়েছে বলো তো? দেখো ভুল উত্তর দিয়েছে কিন্তু 6টায় কিন্তু ভুল উত্তর দিয়েছে। তাহলে 15টার মধ্যে 9টা ঠিক উত্তর দিয়েছে। এইবারে তোমরা আবার দেখো পরের লাইনটায়, দেখো বলে দিয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে পেয়ে, তাহলে দেখো প্রত্যেকটা উত্তরের জন্য কত রয়েছে? 5 নাম্বার করে। তার মানে দেখো 15টা প্রশ্ন, দেখো আমি যেমন এখানে করেছিলাম না, দেখো 5টা প্রশ্ন, এক একটায় 2 নাম্বার করে। তাহলে এই যে পরীক্ষাটা হচ্ছে এখানে 15টা প্রশ্ন এবং এক একটা প্রশ্নের জন্য 5 নাম্বার রয়েছে, মানে টোটাল 75 নাম্বারের পরীক্ষা আর কি। ঠিক আছে, তাহলে জোসেফ কি সঠিক উত্তর দিয়েছে কটা? 9টা। তার মানে ওর হিসেব মতো পাওয়া উচিত 9 গুণ 5, তাই না? 15টা প্রশ্ন আর এক একটা প্রশ্নের জন্য কত নাম্বার করে রয়েছে? 5 নাম্বার করে, টোটাল ফুল মার্কস কত? 75। তো 9টা প্রশ্ন ঠিক দিয়েছে উত্তর, 5 নাম্বার করে যদি পায় তাহলে ওর পাওয়া উচিত কত? 45 নম্বর। 45 নম্বর কিন্তু কার পাওয়া উচিত? জোসেফের পাওয়া উচিত কত? 45 নম্বর। কিন্তু দেখো জোসেফ কত পেয়েছে? ওই লাইনটায় আবার দেখো বলে দিয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর করে পেয়ে সে মোট পেয়েছে 33 নম্বর। মোট পেয়েছে কত নম্বর? পেয়েছে কিন্তু 33 নম্বর। ওর পাওয়া উচিত ছিল কত নম্বর? ও তো 9টা প্রশ্নের উত্তর ঠিক করেছে, 5 নাম্বার করে যদি পায় ওর পাওয়া উচিত তো 45 নাম্বার, কিন্তু ও পেয়ে গেছে বেচারা কত? 33 নাম্বার। তাহলে ওর নাম্বারটা কেন কমে গেল? এই রকম কিছু একটা হয়েছে যে প্রশ্নের উত্তর ভুল লিখেছে সেখান থেকে নাম্বার কেটেছে, যে প্রশ্নের উত্তর ভুল লিখেছে সেখান থেকে নাম্বার কেটেছে, তাই জন্য ওর 45 নাম্বার কমে গিয়ে হয়েছে 33 নাম্বার, তাই না? ঠিক এখানে যেমন সায়নের বেলায় পেয়েছিল 8, 1 নাম্বার কমে গিয়ে পেল 7। জোসেফ পেয়েছিল 6, 2 নাম্বার কমে গিয়ে পেল কত? 4। ঠিক এখানেও ঠিক তেমনই, দেখো জোসেফ 45 নাম্বার পেয়েছে কিন্তু কমে গিয়ে হয়ে গেছে কত? 33। তার কারণ ঠিক ওই পরীক্ষাটা ওরকম, যেটা ভুল যাবে নাম্বার কাটছে। বোঝা গেল? আচ্ছা, ওর নাম্বারটা ছিল 45, এখন হলো কত? 33। তাহলে ওর কত নাম্বার কমে গেল? তাহলে আমরা এই জায়গাটা এরকমভাবে এবার মুছে দিয়ে আমি পুরোটাকে লিখছি, এবার তোমরা ভালো করে দেখো। তাহলে দেখো আমরা লিখতে পারি 6টি ভুল উত্তরের জন্য কমে গেল। 6টি ভুল উত্তরের জন্য কমে গেল কত নম্বর? কমে গেল, ওর পাওয়ার কথা ছিল 45, সেখানে বেচারা পেল কত? 33। তাহলে ওর কমে গেল কত? 12 নম্বর, তাই না? 12 নম্বর ওর কমে গেল। ঠিক আছে, তাহলে 6টা ভুল উত্তরের জন্য কমে গেল 12 নাম্বার। তাহলে এই কথাটাকে আমি যদি এবার এরকমভাবে লিখি,
6টি ভুল উত্তরের জন্য পেল, 6টি ভুল উত্তরের জন্য, 6টি ভুল উত্তরের জন্য পেল, আমরা কি লিখতে পারি? পারি এখানে -12 নম্বর। ঠিক আছে, তাহলে 6টা ভুল উত্তরের জন্য, 6খানা ভুল উত্তর দিয়েছে বলে ওর কিন্তু 12 নম্বর কমে গেল। এখানে আমি আর কমে গেল এই কথাটা লিখলাম না, দেখো কমে গেল এই কথাটা লিখলাম না, তার বদলে কমে গেছে বলে আমি একেবারে লিখলাম কত? -12, এই কথাটা আমি লিখলাম। কমে যাওয়া মানে কি? মাইনাস, তাই জন্য কমে গেল কথাটা না লিখে আমি মাইনাস লিখলাম। তাহলে 6টা ভুলের জন্য যদি ওর -12 কমে যায়, তাহলে একটি ভুলের উত্তরের জন্য ওর কমে গেল কত? ও পেল, তাহলে একটি ভুল উত্তরের জন্য ও পেল কত? -12। তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 6 দিয়ে, তাই না? তাহলে দেখো কত হবে? 6 × 6, 6 × 2 = 12, তাহলে কত হচ্ছে? -2। এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে ও একটা ভুলের জন্য এখানে, তার মানে কি হচ্ছে? এইখানে যে উত্তরগুলো রয়েছে সেখানে যদি কেউ একটা করে ভুল করে তাহলে কিন্তু 2 নাম্বার করে মাইনাস হয়ে যাচ্ছে। এদের এই অঙ্কটা অনুযায়ী এদের একটা ভুল করলে -2 হয়ে যাচ্ছে, 2 করে কেটে নিচ্ছে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগের অঙ্কটা? 2 দাগের অঙ্কটা। ওকে, তাহলে দেখো একইভাবে আমরা করব 3 দাগের অঙ্কটা। তাহলে দেখো আমরা প্রথমে করব 3 দাগের 1 অঙ্কটা। তো 3 দাগের 1 অঙ্কটা পুরো একই 2 দাগের অঙ্কের মতো। আমি তোমাদেরকে এখানে যেটা বুঝিয়েছি পুরো সেই অঙ্ক, তোমরা শুধু ভালো করে একটু পড়ো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো 3 দাগের 1 বলে দিয়েছে, প্রথমে 3 দাগের একদম শুরুতেই বলেছে, দেখো রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে এবং প্রত্যেকের পরীক্ষার মোট প্রশ্ন ছিল 12টা। ঠিক আছে, তার মানে আগে দেখে নিই 12টা মোট প্রশ্ন ছিল কিন্তু। ঠিক আছে, এবারে 1 নম্বরে দেখো বলে দিয়েছে রেহানা 8টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, ঠিক দিয়েছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিই মোট প্রশ্ন সংখ্যা কত? মোট প্রশ্ন সংখ্যা হলো 12টি। মোট প্রশ্ন সংখ্যা 12টি। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দিয়েছে যে রেহানা 8টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি সঠিক উত্তরের সংখ্যা কতগুলো? 12টার মধ্যে কতগুলো উত্তর ঠিক দিয়েছে বলেই দিয়েছে অঙ্কের মধ্যে, দেখো বলে দিয়েছে 8টি। তাহলে সঠিক উত্তর কটা দিয়েছে? 8টি। তারপরে ওখানেই বলে দিয়েছে দেখো 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তাহলে ভুল উত্তরের সংখ্যা 12টার মধ্যে 8টা যদি ঠিক দিয়ে থাকে তাহলে ভুল উত্তরের সংখ্যা কতগুলো? যেটা অঙ্কের মধ্যে বলেই দিয়েছে সংখ্যা হবে কত? 4টি, তাই তো? আচ্ছা, এইবারে দেখো কি বলে দিয়েছে যে 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে সে পেয়েছে কত? 36 নম্বর, কিন্তু প্রতিটি উত্তরের জন্য 6 নম্বর করে পেয়েছে। তার মানে দেখো 12টা প্রশ্ন 6 নম্বর করে, এটা হলো ফুল মার্কস। যখন দেখো তোমাদের প্রশ্নপত্র থাকে, প্রশ্নপত্র যখন তোমাদের দেয় পরীক্ষা, এরকম লেখা থাকে না ফুল মার্কস 12 × 6 অর্থাৎ 72 নম্বরের পরীক্ষা, এরকম থাকে। তো এখানেও ঠিক তেমনই 12 × 6 72 নম্বরের পরীক্ষা। সেই 72 নম্বরের পরীক্ষা 12টা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে কটা? 8টা। তার মানে ওর পাওয়া উচিত কত? 8 × 6টা 6 নম্বর করে রয়েছে, তার মানে ওর পাওয়া উচিত 48 নম্বর। ঠিক আছে, রেহানার পাওয়া উচিত কত? 48 নম্বর। কিন্তু রেহানা বেচারা পেয়েছে কত? রেহানা পেয়েছে তো দেখি কত নম্বর? রেহানা পেয়েছে 48, কিন্তু পাইনি। তোমরা ভালো করে দেখো বলেই দিয়েছে পেয়েছে কিন্তু 4টি ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, দেখতে পেয়েছো? তাহলে রেহানা পেয়েছে কত? 36 নম্বর। 36 নম্বর কেন পেয়েছে? ওর পাওয়া উচিত ছিল তো 48, ও 8টা তো কারেক্ট করেছে, ঠিক করেছে। 6 নম্বর করে যদি পায় ওর তো 48 পাওয়া উচিত, কিন্তু ও 36 কেন পেয়েছে? তার কারণ এই রকম ধরনের পরীক্ষা হচ্ছিল, ও নিশ্চয়ই কোনো জায়গায় এরকম ভুলভাল করেছে, তাই জন্য এই নাম্বারগুলোকে মাইনাস করে দিয়েছে। 48 থেকে অনেক নাম্বার মাইনাস হয়ে গেছে, তাই জন্য নাম্বারটা এসে দাঁড়িয়েছে কত? 36। বোঝা গেল? তাহলে ও কটা উত্তর ভুল করেছে? 8টা তো ঠিক করেছে, ভুল করেছে কটাই? দেখো ভুল উত্তর দিয়েছে কটা? 4টে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি 4টি ভুল উত্তরের জন্য কমে গেল। ওর নাম্বার তো কমে গেল, তাই না? 4টে ভুল উত্তরের জন্য নাম্বার কমে গেল, ছিল 48, বেচারা পেয়ে গেল কত? 36। তার মানে 12 নম্বর। 12 নম্বর ওর কি হলো? কমে গেল, ভুল উত্তর দিয়েছে বলে। এরকমভাবে, ঠিক এরকমভাবে।
ঠিক আছে, তাহলে 4টে ভুল উত্তরের জন্য কমে গেল কত? 12 নাম্বার। এই কথাটাকে আমি যদি আরেকবার এরকমভাবে লিখি, 4টি ভুল উত্তরের 4টে ভুল উত্তরের জন্য পেল 4টে ভুল উত্তরের জন্য পেল কত নাম্বার? এখন কিন্তু আর কমে গেল কথাটা আমি লিখছি না, যেহেতু কমে গেল এই কথাটা আমি লিখছি না, তাহলে আমি এরকম লিখতে পারি যে -12। বোঝা গেল? -12 আমি লিখতে পারি। কেন লিখতে পারি? দেখো কমে যাওয়া মানেই কি? মাইনাস। কমে যাওয়া মানেই মাইনাস। তাহলে আমি এখানে কমে যাওয়া কথাটা লিখিনি, তাহলে কমে যাওয়া জিনিসটাকে আমি চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম, মাইনাস দিয়ে চিহ্নিত করলাম। তাহলে 4টে ভুলের জন্য যদি পায় -12, তাহলে ও একটা ভুলের জন্য কত পাবে? একটা ভুলের জন্য পাবে কত? তাহলে -12কে ভাগ করব 4 দিয়ে, তাহলে কত হবে? 4 × 4, 4 × 3 = 12, তার মানে কত হচ্ছে? -3। তার মানে ওই রেহানা যে এইরকম যে পরীক্ষাটা দিয়েছিল না, ওখানে একটা প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে কত করে কেটে নিচ্ছিল বলো তো? একটা প্রশ্নের উত্তর ভুল হলেই 3 করে মাইনাস করে দিচ্ছিল, 3 করে মাইনাস করে দিচ্ছিল। বুঝতে পারলে? ঠিক হলে নাম্বার দিচ্ছিল, ঠিক হলে 6 নাম্বার করে দিচ্ছিল কিন্তু, আর ভুল হলেই 3 করে কেটে নিচ্ছিল, এরকমভাবে কেটে নিচ্ছিল, মাইনাস করে দিচ্ছিল। বোঝা গেল? একটা প্রশ্নের উত্তর ভুল হলেই 3 করে মাইনাস করে দিচ্ছিল। তাহলে এটা হয়ে গেল 3-এর দাগের একেরটা। বোঝা গেল? তাহলে দেখো আমরা তো 3-এর দাগের একেরটা করলাম, এবার 2-এরটা দেখো ঠিক ওই একই অঙ্ক। দেখো ওখানে লেখা রয়েছে সায়ন 6টা প্রশ্নের উত্তর এবং বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়ে মোট কত নম্বর পেয়েছে। তাহলে ওই একই পরীক্ষা, যে পরীক্ষাটা রেহানা দিয়েছে ওই একই পরীক্ষা দিচ্ছে কি সায়ন। তাহলে সায়নেরও পরীক্ষা হচ্ছে 12টা প্রশ্ন, এক একটা 6 নাম্বার করে, অর্থাৎ 72 নম্বরের পরীক্ষা, ফুল মার্কস। তাহলে এইখানে তোমরা ভালো করে দেখো, আমি এই জায়গাগুলোকে একটু মুছে দিচ্ছি। দেখো এক্ষেত্রেও মোট প্রশ্নের সংখ্যা কত? মোট প্রশ্নের সংখ্যা কিন্তু হলো 12। আমি 2-এর দাগেরটা করছি। মোট প্রশ্নের সংখ্যা হলো 12। তাহলে সায়ন সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, দেখি তো সঠিক উত্তর কটা দিয়েছে তোমরা দেখো, বলেই দিয়েছে অঙ্কের মধ্যে 12টার মধ্যে 6টা। তাহলে 6টা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছে, তাই তো? তাহলে ভুল উত্তর কটা দিয়েছে বলো তো? ভুল উত্তর দিয়েছে, তার মানে তোমরা ভালো করে দেখবে, ভুল উত্তর দিয়েছে, এখানটায় আমি করছি, ভুল উত্তর দিয়েছে 6টা। তাহলে 6টা ঠিক দিয়েছে, 6টা ভুল দিয়েছে। তাহলে দেখো 6টা যদি ঠিক উত্তর দিয়ে থাকে তাহলে ওর পাওয়া উচিত কত? 6টা ঠিক দিয়েছে, এক একটা নাম্বার যদি 6 করে হয়, তার মানে 36 নম্বর কিন্তু পাওয়া উচিত। কিন্তু ও 36 নম্বর পাবে না। কেন পাবে না? তার কারণ ও 6টা প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, এবং এক একটা প্রশ্ন ভুল উত্তর দেওয়ার জন্য তোমরা যদি এখানে ভালো করে দেখো, আমি এই জায়গাটা দেখো মুছে দিচ্ছি, দেখো তোমরা এক একটা উত্তর ভুল দেওয়ার জন্য কত নাম্বার করে কেটে নেওয়া হচ্ছে? মাইনাস চলে যাচ্ছে, -3 হয়ে যাচ্ছে। তার মানে 3 নাম্বার করে কেটে নেওয়া হচ্ছে। এক একটা প্রশ্নের উত্তর ভুল হলেই কী হচ্ছে? 3 নাম্বার করে কেটে নেওয়া হচ্ছে। তাহলে ও সেখানে ভুল উত্তর দিয়েছে 6টি, ও ভুল উত্তর দিয়েছে কি? 6টি। তার মানে ওর নাম্বার কেটে নেওয়া হবে কত? ওর নাম্বার কেটে নেওয়া হবে কিন্তু, তাহলে কেটে নেওয়া হবে 6 গুণ কত? -3, অর্থাৎ তাহলে দেখো 6 আর 3 গুণ করলে কত হবে? 18। যেহেতু 3-এর আগে মাইনাস আর 6-এর আগে কিছু নেই, মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ওর নাম্বার কেটে নেওয়া হবে কত? -18। ও পেয়েছে 36, কিন্তু 6টা উত্তর ভুল দিয়েছে, তার জন্য এক একটা যদি -3 করে কেটে নেওয়া হয় তাহলে ওর বাদ চলে যাবে কত? -18। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সায়ন পেয়েছে কত? সায়ন এমনিতে দেখো পেয়েছে কিন্তু 36, কিন্তু সায়নের মাইনাস চলে যাবে, নাম্বার বাদ চলে যাবে, 18 নম্বর বাদ চলে যাবে, অর্থাৎ পাবে 18 নম্বর। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। তাহলে 2-এর দাগের অ্যান্সার আমরা কি পেলাম? 3-এর দাগের 2-এর অ্যান্সার পেলাম আমরা এইটা, যে সায়ন কত নাম্বার পাবে? সায়ন কিন্তু পাবে 18 নম্বর। পেয়েছিল 36, কিন্তু ভুলভাল উত্তর দিয়েছে 6টা, তার জন্য 3 করে করে কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল কেটে নেওয়া হয়েছে 18 নম্বর। তাই জন্য 36 থেকে 18 বাদ দিয়ে ওর এখন নাম্বার এসে দাঁড়িয়েছে 18। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কি 3-এর দাগের অঙ্কগুলো। ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব পেজ নাম্বার 69-এ। আজকে আমরা এবারে করব কত দাগের অঙ্কটা? 4-এর দাগের অঙ্কটা এবারে আমরা করব। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? বলে দিয়েছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়।
সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। আচ্ছা, তো তোমরা দেখো ভালো করে, আমি এইখানে একটা জিনিসকে এঁকে এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এরকম একটা লাইন টানছি, তো এখান থেকে তোমরা দেখো প্রথমে ভাবো তাপমাত্রা ছিল, আমি এখানে দেখো লিখছি 12 ডিগ্রি সেলসিয়াস। ভাবো প্রথমে ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে একটু কমে গেল, গিয়ে কত হলো ভাবো 11 ডিগ্রি সেলসিয়াস। তারপর 11 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে কত ডিগ্রি হলো 10 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 10 থেকে কমে কত হলো 9। আমি আর ডিগ্রি সেলসিয়াসটা লিখছি না। তাহলে দেখো প্রত্যেকবারে একটু একটু করে কমছে। দেখো প্রথমে তাপমাত্রা কত ছিল বলে দিয়েছে, কোনো একটা জায়গার তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, সেইখান থেকে তারপরে তাপমাত্রা কমে গিয়ে কত হলো 11 ডিগ্রি, তারপরে কত হলো 10 ডিগ্রি, তারপরে কত হলো 9, তারপরে কত হবে 8, তারপরে দেখো কত হবে 7 ডিগ্রি, তারপরে হবে 6 ডিগ্রি, তারপরে কত হবে 5 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হবে 4 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হবে 3 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হবে 2 ডিগ্রি, তারপরে হবে 1 ডিগ্রি, একের পরে কমে গিয়ে কত হবে 0 ডিগ্রি। তোমরা সবাই জানো এরকমভাবে। তাহলে এরকমভাবে তাপমাত্রা ক্রমশ কমছে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে। এবার কমতে কমতে কত হবে তোমরা বইয়ে দেখো, বইয়ে দেখো বলে দিয়েছে সেখানকার তাপমাত্রা হবে -4 ডিগ্রি সেলসিয়াস, দাগ দিয়েছো। তাহলে দেখো, তাহলে 0, তার থেকেও যদি আমরা কমিয়ে দিই তাহলে কত হবে -1 ডিগ্রি সেলসিয়াস। দেখো তার থেকেও যদি কমিয়ে দিই তাহলে এবার কত হবে -2 ডিগ্রি সেলসিয়াস। তার থেকেও যদি আমি কমিয়ে দিই তাহলে কত হবে -3 ডিগ্রি সেলসিয়াস। তার থেকেও আমি যদি কমিয়ে দিই তাহলে হবে -4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এই যে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে 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 -4 ডিগ্রি সেলসিয়াস হতে কতক্ষণ সময় লাগলো বলো তো? এই যে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এরমভাবে তাপমাত্রা কমতে টোটাল কতক্ষণ সময় লাগলো জানো? অঙ্কের মধ্যে এটাও দেখো বলে দেওয়া রয়েছে 8 ঘন্টা। দেখো তোমরা দাগ দাও বইয়ের মধ্যে, যেখানে দেখো বলে দিয়েছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে, অর্থাৎ 12 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে 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 4 ডিগ্রি সেলসিয়াসে আসতে, -4 ডিগ্রি সেলসিয়াসে আসতে কতক্ষণ সময় লাগছে? 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে এবারে কথা হলো এই যে 8 ঘন্টায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াসে আসলো, অর্থাৎ তাপমাত্রা বলো তো কতটা কমলো, কতটা তাপমাত্রা কমলো তোমরা ভালো করে দেখো। দেখো 12 থেকে এই 11, 1 ডিগ্রি কমলো, আবার 11 থেকে এই 10 আরও 1 ডিগ্রি কমলো, 10 থেকে এই 9 আরও 1 ডিগ্রি কমলো। তাহলে এরকমভাবে দেখো টোটাল কত ডিগ্রি কমলো? এই দেখো 1 ডিগ্রি কমলো, আবার এই 1 মানে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 9 থেকে 8 4, তারপরে এই দেখো 5, এবারে দেখো 6, এবারে দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে টোটাল 12 ডিগ্রি থেকে -4 ডিগ্রি সেলসিয়াসে আসতে গেলে কত ডিগ্রি তাপমাত্রা কমাতে হচ্ছে? দেখো টোটাল 16 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমাতে হচ্ছে। 16 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমছে। 12 থেকে -4-এ আসছে মানে কত ডিগ্রি তাপমাত্রা কমছে? তোমরা এক্ষুনি দেখতে পেলে কত ডিগ্রি কমছে? কমছে কিন্তু টোটাল 16 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে এখানে লিখি, তাহলে আমরা এখানে যদি লিখি 8 ঘন্টায় কমে 8 ঘন্টায় কমে কত ডিগ্রি তাপমাত্রা? তাহলে কত ডিগ্রি তাপমাত্রা বের করতে গেলে কী করতে হবে? 8 ঘন্টায় কমে পুরো 12 থেকে -4 হচ্ছে। 8 ঘন্টায় 12 থেকে কমে -4 হচ্ছে। তাহলে 12 থেকে কমে -4 হচ্ছে মানে টোটাল 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি, 8 ঘন্টায় কমে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে। ছিল 12 হয়ে গেল -4, বিয়োগ করে দিই, ছিল 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল -4। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কতটা কমলো। তাহলে বিয়োগ করবো, এখানে দেখো কত রয়েছে -4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, এখানে দেখো হবে 12। এবার আমি আর ডিগ্রি সেলসিয়াস লিখছি না, তাহলে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে? +4, অর্থাৎ হবে কত? 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 ঘন্টায় কমে কত? 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় কমে কত ডিগ্রি সেলসিয়াস হবে? তাহলে 1 ঘন্টায় কমে বের করতে গেলে কী করবো আমরা? 16 ডিগ্রি সেলসিয়াসকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? এই যে 8 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা পেয়ে যাব, অর্থাৎ কত হবে? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের কাছে উত্তরে জানতে চেয়েছে যে 1 ঘন্টায় কতটা
তাপমাত্রা কমে। এটাই তো জানতে চাই যে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাহলে আমরা এখানে উত্তর লিখব যে প্রতি ঘন্টায় কি লিখবো আমরা, কত ডিগ্রি তাপমাত্রা কমেছে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তাহলে এই হয়ে গেল অঙ্কটা, আমাদের শেষ 4 দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমরা করবো একদম লাস্ট অঙ্কটা। এটা হলো 5 দাগের অঙ্কটা, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, যেখানে দেখো বলে দিয়েছে একটি খনিতে একটা লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। তারপরে দেখো বলে দিয়েছে লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে। আচ্ছা, তোমরা আগে প্রথম থেকে শুরু করে এই আমি যতদূর পড়লাম এইটুকুনিকে আগে ব্র্যাকেট করো। সোজাসাপটা একদম দেখো তোমাদের ঐকিক নিয়মের অঙ্ক জানতে চাই, যে একদম সোজাসাপটা ঐকিক নিয়মের অঙ্ক, যে 8 মিনিটে 24 মিটার নিচে নামে। তাহলে দেখো আমরা বলতে পারি লিফট, তাহলে আমরা কি লিখছি, লিফটটি 8 মিনিটে কি বলে দিয়েছে, 24 মিটার নিচে নামে। 24 মিটার নিচে নামে। ঠিক আছে, তাহলে এবারে কি জানতে চেয়েছে, একটা লিফট যদি 8 মিনিটে 24 মিটার নিচে নামে, তাহলে ওই লিফটটা 1 মিনিটে কত মিটার নিচে নামবে বের করতে গেলে আমরা কি করব, 24/8 করব। তাহলে চলো কাটাকুটি করি, 8 একে 8, 8 3 24, তার মানে কত হচ্ছে, 3 মিটার নিচে নামে। এইবারে দেখো আমাদের উত্তরে কি জানতে চেয়েছে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে নামবে। তাহলে দেখো আমরা আবার এখানে লিখবো লিফটটি 6 মিনিটে, তাহলে দেখো 1 মিনিটে যদি কেউ নামে 3 মিটার, 1 মিনিটে যদি কেউ নামে 3 মিটার, তাহলে 6 মিনিটে কত নামবে বের করতে গেলে কি করব, গুণ করব। তাহলে কী হবে, 18 মিটার নিচে নামবে। তাহলে এই একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আমি যতটুকুনি ব্র্যাকেট করলাম ততটুকুনির উত্তর কিন্তু আমি করে ফেললাম, যেখানে দেখো কী বলে দিয়েছে, 6 মিনিটে কত মিটার নিচে নামবে। তাহলে আমরা লিখব 6 মিনিটে কত মিটার, 18 মিটার, 6 মিনিটে 18 মিটার নিচে নামবে। তাহলে এই হলো একটা উত্তর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আসল অঙ্ক কিন্তু শুরু হচ্ছে এরপর থেকে। দেখো এবারে কি বলে দিয়েছে, ওই লিফটটি যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে, তাহলে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে। আচ্ছা, তো তোমরা ভালো করে দেখো, আমি এখানে একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এই হলো একটা ভূমি, কি এই জায়গাটা আমি দাম দিলাম, এটা হলো ভূমি। ঠিক আছে, আমি এরকমভাবে লিখছি, এই লাইনটা হলো ভূমি, মানে কি আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে থাকি সেই মাটি। আচ্ছা, এবারে মাটির ওপরে এরকমভাবে লিফটের ঘর আছে, এরকম পুরো এতটা অবধি। হ্যাঁ, তাহলে দেখো এই হলো লিফটের ঘর, এর মধ্যে দিয়ে কি করে, লিফট নামে। তাহলে এই হলো জমি, এই হলো আমাদের কি জমি, ভূমি, অর্থাৎ যার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই হলো ভূমির উপর অংশ, আর এইটা হলো ভূমির নিচে, মানে মাটির নিচের অংশ। ঠিক আছে, মাটির নিচের অংশ হলো এই লাইনের, এই নিচের অংশটা হলো মাটির নিচের অংশ। আচ্ছা, ভূমির ওপরে কতটা জায়গা রয়েছে, অর্থাৎ এইখান থেকে এতটা কত মিটার বলো তো, ভালো করে জানবে, 10 মিটার। ঠিক আছে, ভূমির ওপরে কতটা জায়গা, 10 মিটার। এইবারে একটা লিফট এইখানে পুরো দাঁড়িয়ে আছে, ভালো করে দেখো, এই জায়গাটাতে লিফট দাঁড়িয়ে রয়েছে, এবং লিফটটা কি করবে, একদম ওপর থেকে ভূমিকে ছাড়িয়ে একদম পুরো এরকমভাবে নিচের দিকে নামতে থাকবে, একদম পুরো নিচের দিকে নামতে থাকবে। এই যে এতটা নামতে ওর কত মিনিট সময় লাগলো বলো তো, ওর কত মিনিট সময় লাগলো, পুরো এইখান থেকে নিচে পুরো এই এতটা নামতে ওর পুরো সময় লাগলো কত, অঙ্কের মধ্যে দেখো পুরো বলেই দিয়েছে যে ওপর থেকে একদম নিচে নামতে, তোমরা দাগ দাও বইয়ে, দেখো বলে দিয়েছে 70 মিনিট সময় লাগবে, 70 মিনিট। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে, তাহলে 70 মিনিটে ভূমির নিচে নামবে। তাহলে দেখো 70 মিনিট, তাহলে একদম এই ওপর থেকে এই পয়েন্ট থেকে এতটা অবধি নামলো, মানে 70 মিনিট সময় নিল। এবারে প্রশ্নটা হলো এই 70 মিনিটে কতটা পথ নামলো, অর্থাৎ এইখান থেকে এই এতটা, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে কতটা পথ নিচে নামলো, কতটা পথ। তাহলে দেখো 70 মিনিটে, ভালো করে দেখবে তোমরা, 70 মিনিটে কতটা পথ নিচে নামলো। তাহলে দেখো 1 মিনিটে লিফট কতটা যায়, এই দেখো 1 মিনিটে লিফটটা যায় কতটা, তোমরা দেখো 3 মিটার, দেখতে পেয়েছো, একটু আগেই আমরা বের করেছিলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 1 মিনিটে আমরা এরকমভাবে লিখতে পারি, 1 মিনিটে
তাহলে আমরা কি লিখবো, 1 মিনিটে 3 মিটার মাটির নিচে নামে। ঠিক আছে, 1 মিনিটে 3 মিটার মাটির নিচে নামে। ঠিক আছে, 1 মিনিটে নামছে কত, তাহলে দেখো 1 মিনিটে নামছে কিন্তু 3 মিটার। তাহলে কত মিনিট ধরে এবার নেমেছে দেখো, 70 মিনিট ধরে নেমেছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো 1 মিনিটে নামে কত, 3 মিটার। তাহলে দেখো পুরো ভালো করে দেখবে, পুরো একদম একদম ওই ওপর থেকে শুরু করে লিফট পুরো একদম এই নিচে নামতে কত মিনিট সময় লাগিয়েছে বলো তো, পুরো 70 মিনিট সময় লাগিয়েছে। তাহলে 1 মিনিটে যদি 3 মিটার মাটির নিচে যায়, 1 মিনিটে মাত্র 3 মিটার যদি মাটির নিচে যায়, তাহলে 70 মিনিটে কত মিটার যাবে মাটির নিচে বের করতে গেলে কী করতে হবে, 3 গুণ 70 করতে হবে। ঠিক আছে, তার মানে দেখি আমাদের কত হচ্ছে, 3 গুণ 70 অর্থাৎ 210 মিটার। তাহলে তোমরা ভালো করে কিন্তু দেখো ব্যাপারটা কি হলো, একদম লিফটটা এইখান থেকে এই বিন্দু থেকে পুরো এই বিন্দুতে এলো, একদম ওপর থেকে একদম নিচে এলো। কত সময় নিল তার জন্য আসার জন্য, কতটা সময় নিল, 70 মিনিট। 70 মিনিট, 70 মিনিট, ওকে, 70 মিনিট। 70 মিনিটে এইখান থেকে এতটা এলো, মানে কত মিটার এলো বলো তো, তোমরা ভালো করে দেখবে, 200, এই দেখো আমরা এক্ষুনি বের করলাম, দেখো 210 মিটার কিন্তু এলো, 210 মিটার। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এতটা কত, 210 মিটার। আর এইখান থেকে শুধু এইটুকুনি কত, দেখো 10 মিটার, তোমরা দেখো এখানে এইখান থেকে এইটুকুনি, মানে ভূমির ওপরে এই অংশটা কত, 10 মিটার। এবারে দেখো উত্তরে কি জানতে চেয়েছে, তোমরা যদি ভালো করে দেখো, দাগ দেবে কিন্তু, নইলে বুঝতে অসুবিধা হবে। দেখো উত্তরে আমাদের কাছে জানতে চেয়েছে, ওই লিফটটি যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে, তাহলে এই জায়গাটায় তোমরা দাগ দাও। বলেছে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে, তাহলে অ্যান্সার জানতে চেয়েছে ভূমি থেকে কতটা নিচে থাকবে লিফটটা। এই যে লিফটটা, এই দেখো এই যে লিফটটা ভাবে এরমভাবে নিচে যে নেমেছে না, এটা ভূমি থেকে কতটা নিচে থাকবে, অর্থাৎ ভূমি কোথায়, ভূমি হলো এই জায়গাটাতে। তোমরা ভালো করে দেখো, আমি যে জায়গাটা পয়েন্ট করছি এটা ভূমি না, এই লাইনটা তো ভূমি। তাহলে এইখান থেকে কতটা নিচে থাকবে, তাহলে পুরোটা একদম এইখান থেকে এতটা কত, এইখান থেকে এতটা হলো 210, আর ভূমির ওপরে কতটা, 10। তাহলে ভূমির নিচে কতটা থাকবে এই ভূমি থেকে, অর্থাৎ এইখান থেকে, এই যে এইখান থেকে পুরো এতটা কত হবে বলো তো, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। তাহলে এতটা হবে কত, এইটুকুনি যদি হয় 10, পুরোটা একদম এইখান থেকে এতটা যদি হয় 210, তাহলে কেবলমাত্র ভূমির নিচ থেকে, পুরো ভূমির নিচ থেকে একদম এই এতটা অবধি কত হবে, 200 হবে, তাই না, বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সার জানতে চাই যে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে, তাহলে আমরা এখানে উত্তর লিখব 70 মিনিটে ভূমির, তাহলে বলেছে ভূমির নিচে কতটা থাকবে, এটা কিন্তু বলেনি যে এইখান থেকে এই এতটা কত, বলেছে ভূমির নিচে কতটা থাকবে। তাহলে ভূমির নিচে মানে কি, এইখান থেকে এই এতটা কত জানতে চেয়েছে। তার মানে এই পুরো এইখান থেকে এতটা যদি হয় 210, তার থেকে যদি ভূমির ওপরটাকে বাদ দিই, ভূমির এই ওপরটাকে বাদ দিই, তাহলে কী পেয়ে যাবো, ভূমির এই নিচে কতটা থাকবে, তাই না। তাহলে আমাদেরকে 210 থেকে বিয়োগ করতে হবে ভূমির ওপরটাকে, এইটাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব ভূমির নিচে কতটা থাকবে। অর্থাৎ বলে দিয়েছে 70 মিনিটে ভূমির, তাহলে আমরা কি লিখবো, 70 মিনিটে ভূমির 200 মিটার নিচে থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে।